2025 আজকের এই ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এক সময়কার কিংবদন্তি ফুটবলার, যিনি ফুটবল দিয়ে নিজেকে সারা বাংলাদেশে পরিচিত করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে তিনি কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে, আপনারা এখন মোটামুটি সবাই তাকে ছিলেন। এতদিন তিনি কিছুটা অদৃশ্যে থেকে গত 14-15 বছর ধরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একনিষ্ঠ হয়ে কাজ করেছেন। বর্তমানে আমাদের যে 31 দফার যে কর্মশালা চলছে এবং এই 31 দফার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য যে মানুষটি বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং গতকালকে আমাদের সাথে উত্তরা পশ্চিম থানায় আমাদের যে কর্মশালা ছিল সেখানে উপস্থিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় জনাব ডক্টর মাহাদি আমিন, উপদেষ্টা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন প্রখ্যাত খেলোয়াড়, যার খেলা দেখে একসময় বলা হতো যে বাংলাদেশের ম্যারাডোনা। সেই বাংলাদেশের ম্যারাডোনা, যিনি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং যার খেলা দেখে আমি নিজে ব্যক্তিগতভাবে ফুটবলের প্রতি যে আমার আকৃষ্টতা তৈরি হয়েছিল, সেই আমাদের প্রিয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের মাঝে উপস্থিত আমাদের যে ক্রীড়া এবং সাংস্কৃতিক, যে আমি আমার মহানগরের নেতৃত্বের সাথে আমি একটি মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে বলা হয়েছিল যে আমরা কিছু সেল করব, সেটার ভিতরে অন্যতম একটি ক্রীড়া ও সাংস্কৃতিক সেল। সেই সেলের যাকে প্রধান করা হয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা, সাহসী নেতা, যিনি এই স্বৈরাচার পতনের আন্দোলনে সাহসিকতার সহিত কাজ করেছেন। আমার সেই প্রিয় ভাই, সহকর্মী জনাব মোস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, যারা মঞ্চে আসন গ্রহণ করে বসে আছেন। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমাদের এই মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ সহ কিছু বাইরের যারা খেলোয়াড় রয়েছেন। আমাদের ভিতরে রয়েছেন আমাদের সাবেক ফুটবলার রিয়াজ ভাই, আমাদের মাঝে রয়েছেন সাবেক ন্যাশনাল ফুটবলার এনামুল সহ আমাদের বিভিন্ন পর্যায়ের এখানে ক্রিয়া কমিটিতে আরেকজন আছে যার নাম না বললেই না, যারা গত 3 দিন ধরে 4 দিন ধরে এই
অনুষ্ঠানকে সফল করার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন। আমার সাথে আমার একজন সহকর্মী, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য, সাবেক ন্যাশনাল ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী, আমাদের মাঝে সদস্য ইব্রাহিম খলিল, আমাদের নুরুল হুদা ভুইয়া নুরু সহ এবং আমার সামনে উপবিষ্ট আমার 26টি থানার বিএনপির নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু বলতে চাই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নেন এবং তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কাঠামো যেভাবে সুন্দরভাবে পরিচালিত করেছেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার স্বপ্ন ছিল আরো অনেক বেশি। এবং তার সময় বাংলাদেশ ক্রিকেট এমসিসির সাথে খেলেছিল, বাংলাদেশে ইউথ ফুটবল হয়েছিল, এশিয়ান ফুটবল সহ বাংলাদেশের নারী ক্রিকেট, নারী ফুটবল থেকে শুরু করে বাংলাদেশের আজকের যে গণতান্ত্রিক যে একটি প্রেক্ষাপট 5ই আগস্টের পরে তৈরি হয়েছে। এবং আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে একটি সুদৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপন তৈরি করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখনকার সময়ে শিল্পে যে বিপ্লব ঘটেছিল, কৃষিতে যে বিপ্লব ঘটেছিল এবং জনশক্তি রপ্তানিতে যে বিপ্লব ঘটেছিল, তার উদ্ভাবক ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের একমাত্র আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। আমরা তখনও দেখেছি যে রাষ্ট্র পরিচালনার কাঠামোর পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ব্যাপকভাবে কিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন উন্নত হতে পারে, কিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে, সেই কর্ম পরিকল্পনা করেছিলেন আমাদের তখন সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সকলেই জানি মরহুম আরাফাত রহমান কোকো, তিনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও ছিলেন না। তিনি সবসময় নিজে ক্রিকেট খেলেছেন এবং বাংলাদেশের একজন ক্রিকেট সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আজকে বাংলাদেশের ক্রিকেটের যে দৃঢ় অবস্থান, সেই দৃঢ় অবস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মরহুম আরাফাত রহমান কোকো। তিনি ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ক্রিকেট বোর্ডের একজন সংগঠক হিসেবে
বাংলাদেশের যে ক্রিকেটের হোম অফ ক্রিকেট এবং বাংলাদেশের যে ক্রিকেট একাডেমি থেকে বর্তমান এবং পূর্বে যারা বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বের সকল খেলোয়াড় কিন্তু তৈরি হয়েছিল সেই মরুম আরাফাত রহমান কোকো যখন এই ক্রিকেট একাডেমি করেছিলেন সেই একাডেমির খেলোয়াড়রা কিন্তু এখন পর্যন্ত খেলে যাচ্ছে। এবং আপনারা জানেন দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে রাজনৈতিকরণ করেছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দিনকে দিন তলানিতে চলে গেছে। কিন্তু আপনারা যদি দেখেন একটু খেয়াল করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তখন কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ ছিল না। তখন সকলেই মাঠের যারা ক্রীড়া সংগঠক ছিল, মাঠের যারা খেলোয়াড় ছিল, যাদেরকে দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজালে ভালো কিছু হবে, সেই সকল সংগঠকদের দিয়ে তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ভালোভাবেই বাংলাদেশকে নিয়ে বিশ্ব মানচিত্রে ভালো কিছু অর্জন করার সাফল্য আমরা দেখেছিলাম। কিন্তু গত 17 বছর যে কথাটি আমি বলছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি সেক্টরে যেভাবে দলীয়করণ রাজনৈতিকরণ করেছে, ক্রীড়াঙ্গনও এর থেকে মুক্ত ছিল না। ক্রীড়াঙ্গনের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আপনারা সকলেই জানেন ক্রিকেট বোর্ডের সভাপতি কে ছিল, ক্রিকেট বোর্ডের যারা সংগঠক হিসেবে ছিল প্রত্যেকেই শতভাগ দলীয়করণ থেকে এসেছিল। আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে তাকান, সেখানেও শতভাগ দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের ফুটবল আজকে তলানিতে চলে গেছে। যদিও কিছুদিন আগে একটি নির্বাচন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেখানেও আমি দেখলাম 2-1 জন ছাড়া শতভাগ আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এখন যে সার্চ কমিটি করা হয়েছে, আমাদের যে ক্রীড়া উপদেষ্টা তিনি করেছেন, সেই সার্চ কমিটিতেও আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন দিয়েই এই সার্চ কমিটি করা হয়েছে। যেই 17 বছর ধরে বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এবং সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে এবং যে স্বৈরাচার মুক্ত হয়েছে 5ই আগস্টের পরে, এবং নতুনভাবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ তাদেরকে সমর্থন দিয়েছে, এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নেতৃবৃন্দ প্রত্যাশা করে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত যেখানে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার প্রত্যাশা করে যে এই প্রেতাত্মারা এখন পর্যন্ত কিভাবে বিভিন্ন জায়গায় বসে আছে, বিভিন্ন জায়গায় তারা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে। এবং আমরা ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান দেখেছি,
সেই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশের কোথাও আওয়ামী কোন ষড়যন্ত্রকারী কোথাও বসতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য, এখন পর্যন্ত আমরা দেখছি অনেক জায়গায় সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সব জায়গাতে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। আমরা দ্রুত আহ্বান করব যে আওয়ামী প্রেতাত্মাদেরকে দ্রুত সময়ের ভিতরে নির্মূল করুন, না হলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমরা কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবং বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায় প্রত্যেকটি সেক্টরে নতুন ভাবে নিরপেক্ষ মানুষদেরকে দিয়ে, নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢেলে সাজানো হোক। এবং গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে বাংলাদেশের মানুষ দেখবে যে কখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয়। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং সেই জনগণের ভোটে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হবে। এবং আমরা বিশ্বাস করি সেই নির্বাচিত সরকার আর কখনোই কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করবে না। আমরা সকল রাজনীতিকরণ, দলীয়করণের ঊর্ধ্বে থেকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিকামী বাংলাদেশ, একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চাই। এবং সেই সুন্দর সমাজ এবং সেই সুন্দর বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা আজকে যে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 যে জার্সি এবং ট্রফি উন্মোচন করার জন্য উপস্থিত হয়েছি, আমি আপনাদের 26টি থানা বিএনপি নেতৃবৃন্দর কাছে প্রত্যাশা করব এবং আজকে থেকে আপনাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে যে আমাদের আগামী 10ই জানুয়ারি 2025 থেকে আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু করব। এবং সেই শুরু থেকে আপ টু ফাইনাল পর্যন্ত আমাদের যে গ্রুপিং হবে, এখানে আমাদের জার্সি উন্মোচন হবে, আমাদের আজকে ট্রফি উন্মোচন হবে। আমি কিছু বিষয় আপনাদেরকে অবগত করে রাখি। আমাদের 26টি থানার ভিতরে আজকের পর থেকে আপনারা থানা বিএনপি যারা দায়িত্ব রয়েছেন, আপনারা আপনাদের নিজ নিজ থানার টিম গুছানোর কাজ শুরু করে দেন। সেখানে শুধু ফরেন প্লেয়ার ছাড়া সবাই খেলতে পারবে, শুধু আমাদের সকল দেশি খেলোয়াড়রা খেলবে। সেখানে ন্যাশনাল প্লেয়ারও আপনারা আনতে পারেন। আপনাদের নিজ নিজ থানার খেলোয়াড় যদি ভালো থাকে সেখানে তাদেরকে নিতে পারেন। আমরা চাই একটি জাঁকজমকপূর্ণ এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ফুটবল টুর্নামেন্ট যাতে হয়। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, এই 26 থানার ভিতরে যারা সবচেয়ে বেশি সুশৃঙ্খল থাকবে, ডিসিপ্লিন থাকবে, তাদের জন্য ফাইনালে একটি স্পেশাল ট্রফি থাকবে। এবং আমরা আমাদের 26টি থানাকে আমরা 8টি গ্রুপে ভাগ করেছি। একটু পরে সেই লটারিতে যার যার নাম তোলা হবে এবং সেটি স্ক্রিনে ভেসে উঠবে। আপনারা দেখে নেবেন যে আপনারা কে কোন গ্রুপে পড়েছেন। ABCD করে আমাদের 8টি গ্রুপ করা হয়েছে এবং সেই 8টি গ্রুপ থেকে 8টি টিম কোয়ার্টার ফাইনালে যাবে। সেই 8টি টিম থেকে আমাদের 4টি টিম সেমিফাইনাল খেলবে এবং 4টি টিম থেকে 2টি টিম ফাইনাল খেলবে। এবং এই টুর্নামেন্টটি আমরা প্রতি বছর করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায়
আজকের এই ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ইতিমধ্যে স্বৈরাচার আমলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম। তখন 3টি বিভাগে খেলা হয়েছিল। পরবর্তীতে আন্দোলন সংগ্রামের জন্য আমরা টুর্নামেন্টটি বন্ধ করে দিয়েছিলাম এবং আগামী কাল থেকে ময়মনসিংহ বিভাগ দিয়ে আবার আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবং আপনারা জানেন আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে চলছে। আগামী 27 তারিখ আমাদের সিলেট ডিভিশনের খেলা রয়েছে এবং চিটাগং ডিভিশনের মাধ্যমে আমাদের জিয়া যে ক্রিকেট টুর্নামেন্ট সেটি শেষ হবে। পরবর্তীতে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং আজকে আমরা যেই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের এই 26টি থানা নিয়ে আমাদের এখানে আমরা ঢাকা মহানগর উত্তরে আমরা 3 থেকে 4টি ভেন্যু যাচাই করে সেই ভেন্যুগুলোতে আমাদের ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এবং আমাদের যারা সাংগঠনিক টিম রয়েছেন সেই সাংগঠনিক টিমের সহযোগিতা লাগবে। পাশাপাশি 26টি থানা যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন আপনারা আপনাদের কার্যক্রম আজকের পর থেকে শুরু করে দিবেন যে কিভাবে সুন্দরভাবে প্রত্যেকটি দল অত্যন্ত শক্তিশালী করা যায় এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি টুর্নামেন্ট যাতে আমরা করতে পারি সেই প্রত্যাশা আমরা রাখি। এবং আমি একটি কথা খুব দৃঢ়ভাবে বলি যে গত 17 বছর আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। আমরা বাংলাদেশের স্পোর্টসে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে জনগণের ভোটে নির্বাচিত করেন আমি আপনাদের কাছে খুব দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কোনোদিন কোনো দলীয়করণ এবং রাজনৈতিকরণ করা হবে না ইনশাআল্লাহ। তাই আসুন আমরা একটি রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। সেই যুব সমাজকে আমরা ফুটবলের মাঠে, ক্রিকেটের মাঠে, খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে চাই। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি জনাব আমিনুল হক আপনাকে। বেশ দারুণভাবে অনেকগুলো কথা আমাদের বলে গেলেন আমাদের মাঝে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা যে ক্রীড়াঙ্গন হবে রাজনীতি মুক্ত এবং কোনো দলীয়করণ মুক্ত। বলো আমাদের তো তাই এই কথাটা আসলে খুশিতে মনটা উচ্ছ্বসিত হয়ে উঠলো। আমার মনে হয় সামনের সকলেই যারা উপস্থিত আছেন প্রত্যেকেই এই জায়গাতে সহমত হবে। একই সাথে আরো একটি আহ্বান আমাদের তরফ থেকেও থাকবে যে আমরা এর আগে দেখেছি ঢাকা শহরের মাঠগুলো দখল হয়ে যাচ্ছিল, বাচ্চারা খেলতে পারছিল না। যদি আপনারা সেদিকেও সজাগ দৃষ্টি দেন এবং এই খেলাধুলার মাধ্যমে সেই মাঠগুলো ধীরে ধীরে দখল মুক্ত হয়, বাচ্চারা আবার খেলার পরিবেশ পায়, নিশ্চয়ই সেই পরিবেশও তৈরি হবে। তবে সেই পরিবেশটা যদি তৈরি হয় তবেই কিন্তু মাদক মুক্ত একটা নতুন প্রজন্ম আমরা পাবো। ইনশাআল্লাহ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে এটা কিন্তু খুবই জরুরি। আর যে কাজটা এখন খুবই জরুরি, যারা খেলবে আমরা তো আরো সম্মানিত মানুষের কথা শুনবো, তবে যারা যে থানাগুলো খেলবে 26টা থানা তারা নিশ্চয়ই এখানে তাদের প্রতিনিধিরা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো আছেন। আমরা একটু সেই দলগুলো বা থানাগুলোর নাম শুনে আসি। অবশ্যই শুনবো, বাট আমার সামনে উপস্থিত সকলের প্রতি অনুরোধ থাকবে যেই থানার নাম ঘোষণা করব দলের সেই থানার লোকজনরা যারা সাপোর্টার আছেন তারা নিজেদেরকে নিজেরাই করতালি দিয়ে উচ্ছ্বসিত করবেন। তো আমরা কি এখন নাম ঘোষণা করবো থানাগুলোর? ওকে, আজকে থানা ফুটবল টুর্নামেন্ট 2025-এ অংশগ্রহণ করছে 26 থানার দল এবং এখান থেকে আসলে সেই স্পিরিটটা বোঝা যাবে, স্পোর্টিং স্পিরিট। আমরা অ্যানাউন্স করার সাথে সাথে দেখবো যে কাদের কাছ থেকে চেয়ার একটা বেশি আসে, তো কত বেশি সমর্থক আছে এটা আজকে আপনারা প্রমাণ করে দিবেন। ওকে, নাম ঘোষণা করছি দলের।
সবাই প্রস্তুত তো নিজের দলের নাম শুনতে? একটু সারা দেন আপনারা, আমরাও নাম ঘোষণা করতে একটু। ওকে, তুরাগ থানা, তুরাগ থানার লোকজন কোথায় আছে? একটা করে করতালি হয়ে যাক না। আচ্ছা, আমরা একটু আপনাদের কাছ থেকে চিৎকার শুনবো, হ্যাঁ, একটু চিয়ার আপ করবেন আপনারা। এবং এবং আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জার্সিটা টেবিলের উপরে রাখবেন। জার্সি হাতে নিয়ে নাম ঘোষণা করার সাথে সাথে দলের একটা চেয়ার আপ হয়ে যাবে। ওকে, তুরাগ থানা, আপনারা কি চ্যাম্পিয়ন হতে পারবেন? ওকে, তুরাগ থানা বলছে চ্যাম্পিয়ন হতে পারবে, বাট প্রতিযোগিতায় কিন্তু আছে উত্তরা পূর্ব থানাও। উত্তরা পূর্ব থানা কোথায়? ওকে, থ্যাংক ইউ। যার আওয়াজ যত বেশি হবে আমরা বুঝে নিব যে খেলার মাঠে ততটাই দাপটে থাকবে। আজকে তো অন্যরা তালি দেয়, আমরা সবাই তো আসলে খেলার মাঠে শত্রু হলো এমনিতে বন্ধু। উত্তরা পশ্চিম থানা, উত্তরা পশ্চিম। ওকে, সবাইকে মিলেমিশে বসছেন ওখানে? ব্লু জার্সিতে আছে। ওকে, উত্তরখান থানা, উত্তরখান থানা, ওকে, এই জার্সিটার কালারটাও বেশ দারুণ। দক্ষিণ খান থানা, ও উত্তরখান দক্ষিণ খান সব একসাথে, হ্যাঁ হ্যাঁ, উত্তর দক্ষিণ একসাথে। দারুণ দারুণ। অ্যান্ড বিমানবন্দর থানা, এটাও কাছাকাছি হওয়ার কথা। বিমানবন্দর থানা। ওকে, একটা সবাই তালি তাদের জন্য। খিলক্ষেত থানা। ওকে, এখন পর্যন্ত খিলক্ষেত থানা কিন্তু এগিয়ে আছে, মানে তাদের ভিতরে এনার্জি। আওয়াজ বেশি আর কি। বাড্ডা থানা। এবার মঞ্চ থেকে আওয়াজ আসছে। ওকে, ভাটারা থানা। এই যে আপনারা না খিলক্ষেত তালি দিলেন। ওকে, আচ্ছা, রামপুরা থানা। আরে তাদের জন্য বড় একটা তালি। রামপুরা কিন্তু এবার আমাদের ওই 5ই আগস্টে একটা বড় ভূমিকা রেখেছিল, সেখান থেকে আমাদের, আমি অন্তত প্রথম দেখেছিলাম যে ছাত্র জনতা বেরিয়ে এসেছিল। রামপুরা থানা গুজরাট। গুলশান থানা। সবচেয়ে এগিয়ে গুলশান দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে কতটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু ফরেন প্লেয়ার আনতে পারবেন না, আমি মনে হয় বলে গেছে, শুধু দেশি প্লেয়ার, তবে ন্যাশনাল টিমের প্লেয়ার আনতে পারবেন। আচ্ছা, এবার অন্যদের স্পেস নেই। বনানী থানা। ওকে, বনানী থানা গুজরাট। আচ্ছা, বিষয়টা কি এমন যে মাঠে মাঠে লড়াই হবে, তো এখন থেকেই সেই রেশারেশি দেখা যাচ্ছে। এক থানার নাম ঘোষণা করলে আর কেউ কোনো হাততালি দিচ্ছে না। একটু হাততালি হয়ে যাক, নিজেদেরকে আমরা নিজেরাই চেয়ার আপ করবো। ওকে, ভাষান টেক থানা, ক্যান্টনমেন্ট থানা, গুজরাট। শুভ্র সাদা জার্সিতে আছে ক্যান্টনমেন্ট থানা, তেজগাঁও থানা। এটা কিন্তু আগে আছে। এটাতে আমি সাহায্য করবো, কারণ আমি ওই জায়গায় আছি। ওকে, শিল্পাঞ্চল থানা, শিল্পাঞ্চল থানা। ওকে, এই তারা কিন্তু দামি প্লেয়ার নিয়ে আসতে পারে, বলা যায় না। না না, দামি প্লেয়ার আনা যাবে না, সব কিন্তু দেশি হবে, একদম পিওর দেশি। ওকে, হাতিরঝিল থানা, হাতিরঝিল থানা। অলরাইট, ও এই পরের থানাটাও আমার, শেরে বাংলা থানা। শেরে বাংলা থানা। সবাই, আচ্ছা, আমরা অন্যরা একটু চেয়ার আপ করি সবার জন্য। এখন এই যুদ্ধ শুরু করার দরকার নেই, এখনো মোহাম্মদপুর থানা। মোহাম্মদপুর থানা কিন্তু আবার ডেঞ্জারাস হইতে পারে। গুজরাট। আদালত থানা। সবাই তালি দেয় একটা, প্লিজ। এইবার হচ্ছে সত্যিকার অর্থে জেমিনের থানা। মিরপুর থানা। ওটা বাংলাদেশটাই আমার। ওকে, শাহ আলী থানা। গুড লাক, তালি কম হচ্ছে শাহ আলীর জন্য, আরো জোরে শাহ আলী থানার জন্য। দারুসালাম থানা। কাফরুল থানা। জোরে তালি কাফরুল থানার জন্য, প্লিজ সবাই। পল্লবী থানা এবং সবশেষ কিন্তু শেষ না, রূপনগর থানা। এইবার একসাথে একটা আওয়াজ হয়ে যাক, কেমন সবাই হবে মাঠে? সবাই একসাথে তালি দিব এবং একসাথে সাউন্ড করবো। থ্যাংক ইউ। অ্যাডভান্স
কংগ্রাচুলেশন যারা চ্যাম্পিয়ন হবেন, যারা অংশগ্রহণ করবেন এবং ফেয়ার প্লে যারা পাবেন, সবাই ফেয়ার প্লের জন্য খেলবেন অ্যাটলিস্ট। এবং একটা বিষয় এই টুর্নামেন্টে আমার আরো ভালো লেগেছে, কারণ আমাদের আজকের আয়োজনের মাননীয় সভাপতি যেটা বলে গেলেন যে এই পুরো টুর্নামেন্টে ডিসিপ্লিন মেনটেন করার জন্য যে একটা আলাদা ভাবে পুরস্কৃত করা হবে, এই বিষয়টা Fair play. কিন্তু বেশ দারুণ হবে। ফেয়ার প্লে ট্রফি। একদম তাই। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 10 জানুয়ারি থেকে মাঠে বেরোচ্ছে আপনাদেরকে নিয়ে। সবার জন্য শুভকামনা। মাঠে প্রতিদ্বন্দ্বিতা হলো, আসলে আমরা সবাই ইউনাইটেড, স্পোর্টিং স্পিরিট আমাদের ভেতরে থাকবে। আবার আমরা একটু কথায় ফিরে যাব, আমাদের সাথে অনেক সম্মানিত অতিথি রয়েছেন, আমি একটুখানি ডেকে দিতে চাই আমাদের বিশেষ অতিথি জনাব আক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের সম্মানিত প্রধান সমন্বয়ক এবং একই সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। তার জন্য একটি তালি প্লিজ। তার কাছ থেকেও আমরা কিছু গঠনমূলক কথা শুনবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত, আমাদের সম্মানিত সভাপতি, জানেন গত 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে 2 আগস্ট আমাদের মাঝে পাঠিয়েছেন, সম্মানিত আহ্বায়ক জনাব আমিন হক সাহেব উপস্থিত, বিশেষ অতিথিবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার ঢাকা মহানগর উত্তরের সম্মানিত মেম্বারবৃন্দ, উপস্থিত 26টি থানার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে মানুষের কাছে যেতে, আর মানুষের কাছে যেতে হলে বর্তমানে আমাদের ক্রীড়া ও খেলাধুলা সেটা একটা বড় মাধ্যম, সেটা নিয়ে যাতে আমরা ঢাকাবাসীর কাছে পৌঁছতে পারি, এটা আমাদের সবচেয়ে খেয়াল রাখতে হবে। তবে পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, আমাদের মাননীয় সভাপতি সাহেবের সামনে আমাদের যে 26টি থানা আজকে এখানে আপনার জার্সি উন্মোচন করা হলো, আমরা যেদিনে যেই ভেন্যুতে খেলা হয়, শুধু যেই 2টা টিমই খেলবে, শুধু 2টা টিমে যেন উপস্থিত না হয়। যেদিন যেই জায়গায় খেলা হবে, আমি আমার সভাপতি সাহেবের অনুরোধে এই কথাটা বলতে চাই, যেন 26টা থানায় ওই দিন ওই খেলায় উপস্থিত থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের খেলাটা জাঁকজমক হবে। এই জিনিসটা আমাদের সবার মনের ভিতরে ধারণ করতে হবে, যাতে ঢাকা উত্তরে আজকে 26টি থানা খেলা যে আজকে এখানে উদ্বোধন হলো, মাননীয় প্রধান অতিথি সাহেবকে আমরা আশ্বস্ত করব যাতে সভাপতির মাধ্যমে যে আমাদের উদ্বোধনী খেলা আমাদের মাননীয় প্রধান অতিথিকে যারা রাখেন এবং বিভিন্ন খেলায় যেন তাকে রাখেন, আমরা সবচেয়ে আনন্দিত হব। তবে পাশাপাশি আমরা আবারও বলি যে আপনারা 26টা থানায় যেদিন যেই খেলা হবে সেই ভেন্যুতে হবে, 26টা থানা ওইখানে উপস্থিত থাকতে হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই কি মনোযোগ মাঠের দিকে চলে গেছে? তালি কম হচ্ছে, একটু জোরে তালি চাই প্লিজ। আমাদের আজকের আয়োজনটা যেহেতু ফুটবল টুর্নামেন্ট ঘিরে, সেহেতু বাংলাদেশের যিনি ম্যারাডোনা নামে খ্যাত, তাকে ছাড়া কিন্তু এই আয়োজনটা সম্পূর্ণ হবে না, এবং তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি পোডিয়ামে আমন্ত্রণ জানাতে চাচ্ছি সৈয়দ রুমন বিন ওয়ালিদ সাব্বির, সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ। বাংলার ম্যারাডোনা, ওয়েলকাম। মঞ্চে এসেছেন বাংলার ম্যারাডোনা। সাব্বির ভাই মনে হয় হাত দিয়ে গোল করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী, সভাপতি, আমাদের উত্তরের সভাপতি আমিনুল, আমাদের উদ্যোগে আজকে যে উত্তরে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, 26টা দল মিলে যে টুর্নামেন্ট হচ্ছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে আমিনুল। আমরা এভাবে আমরা চাই উত্তর শুধু না, সারা বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি বলবো যে আমিনুল কিন্তু অনেক কিছু বলে গেছে, ফুটবলের ব্যাপকভাবে সবকিছু বলে গেছে, যে দলীয়করণ করে লাস্ট 16-17 বছর
স্পোর্টসকে যেভাবে দলীয়করণ করে রেখেছে এইভাবে কোনো সময় আগে 17 বছর 18 বছর আগে এভাবে ছিল না। সবাই মিলেমিশে ফুটবল স্পোর্টসকে চালিয়েছে। যেটা ভুক্তভোগী আমরা এখন পর্যন্ত ভালো কোনো জায়গায়, আমি লাস্ট ফুটবল ফেডারেশন ইলেকশন করেছি, আমি আমার যোগ্যতা বলে 69 ভোট পেয়েছি, আমার নিজের যোগ্যতা বলে, এবং ওখানে দলীয়করণ ছিল, যেই কারণে আমি জিততে পারিনি। তো আমার মতো বাংলাদেশের ফুটবলার যদি ফুটবলে না যেতে পারে, তার ফুটবলের উন্নয়ন করার জন্য কারা এগিয়ে যাবে? তো আমি সত্যি কথা বলতে চাই যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সুষ্ঠু ভালো মনের লোক লাগবে, যারা ফুটবলকে ভালোবাসে তারা লাগবে, এবং পাশাপাশি সংগঠিত লাগবে। আমি বিশ্বাস করি যে আজকে যে উদ্যোগ নিয়েছে আমিনুল সত্যি একটি মহৎ উদ্যোগ, এবং আমরা এই ফুটবলটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এবং এর মধ্যে টুর্নামেন্ট চলতেছে, এবং আমার পক্ষর ফুটবল টুর্নামেন্টও কথা আমিনুল বলে গেছে। আমরা এটাও চাই যে এটাও সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমরা আমিনুল নেতৃত্বে ইনশাল্লাহ আমরা করতে চাই। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেটা আগামী বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলার ম্যারাডোনা। আমরা এবার একটু কথা শুনতে চাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় যিনি রয়েছেন, সম্মানিত সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি জনাব মোস্তফা জামান। একটি করতালি প্লিজ তার জন্য। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মেজর হামিদুদ্দিন উপস্থিত আছেন। আজকে সভার মধ্যমণি ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব সহ উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তরের 26টি থানা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন, আমি তেমন কিছু বলতে চাই না। আপনারা ইতিমধ্যে আমাদের আমিনুল সাহেবের বক্তব্য শুনেছেন। উনি কি বলেছেন? একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে খেলার মাঠটা থাকবে রাজনীতি মুক্ত। অত্যন্ত চমৎকার আমাদের উদ্দেশ্য। আমরা দলীয়করণ করতে চাই না এই খেলার মাঠটাকে। আমরা চাই দেশের সকল মানুষকে যারা খেলার সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে সবাইকে সম্পৃক্ত করে আমরা সুন্দর একটা খেলার আয়োজন করতে চাই। আমরা এই খেলার মাধ্যমে এই ঢাকা মহানগর থেকে আজকে থেকে যে শুরু করলাম, এটা পুরো বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে চাই ইনশাল্লাহ। আমার বিশ্বাস আমরা যে উদ্দেশ্য নিয়েছি আমাদের উদ্দেশ্য ভালো। আমরা দলীয় মুক্ত ভাবে, দলীয় আগে যে কারা কি করেছে আপনারা জানেন। শুধু শেখ হাসিনার তার দলীয় লোকদের মাধ্যমে এই সেক্টরটা পরিচালনা করত। আমাদের আজকে থেকে স্পষ্ট ঘোষণা, আমরা যে ঘোষণা দিয়েছি আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ। শুধু বলার মতো বলবো না, কাজ করেও দেখা যেতে চাই ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে মহৎ উদ্দেশ্য নিয়ে নেমেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই উদ্দেশ্য পূরণ করে। আমাদের একটা কথা বলেছি, কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের যে কমিটির যে আহ্বায়ক, আমাদের প্রতিটা খেলায় আমরা সবাই প্রত্যেকটা টিম সেখানে স্বতঃস্ফূর্তভাবে থাকবো। শুধু খেলোয়াড় না, কিন্তু শুধু খেলা না, কিন্তু এটা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে কিন্তু আজকে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, এবং ওনার নির্দেশে আমরা এই খেলার আয়োজনগুলো করতেছি। আপনারা মনে করবেন এটা তারেক রহমানের নির্দেশ, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। আপনারা
ওনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন আমার এটা বিশ্বাস। পরিশেষে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর প্রোগ্রামে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা প্রতিটা এলাকায় আমরা খেলার আসর বসাবো এবং আমরা এই খেলার মাধ্যমে আমাদের দলেরও এটা একটা প্রচার হবে। আপনাদের সকলের দোয়া চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইবার তালি ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা মহোদয় ডক্টর মাহদি আমিন। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব পরিণামে আসার জন্য এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই আয়োজনের সম্পর্কে। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি জমিন। ছোটবেলা থেকে যখন বড় বড় রাজনীতিবিদদের উপদেষ্টা বা এই শব্দগুলো শুনতাম, তখন মাথায় কাজ করতো যে এরা খুব সিনিয়র বা খুব এরকম বৃদ্ধ টাইপের কোনো মানুষ হবে। জনাব তারেক রহমান যে তরুণ নেতৃত্বের কথা বলেন, আমি আসলে ভাইয়াকে দেখে সেটার একটা ছায়া দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ যে আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকের এই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা উত্তরে 26টি থানার উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সাথে রয়েছেন এখানে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির 13 জন যুগ্ম আহ্বায়ক এবং 36 জন সদস্য, যাদের প্রত্যেকের এই আন্দোলন সংগ্রামে রয়েছে সুদীর্ঘ ভূমিকা, যেমন ভাবে আপনাদের অনেকেরই রয়েছে। আমরা আমাদের দল থেকে ঠিক সর্বোচ্চ মূল্যায়ন করছি এবং বিশেষভাবে আজকে যারা আয়োজক ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডাক 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত, সেটিকে সামনে রেখে এই যে একটু আগে আমরা শুনলাম যে রাষ্ট্র কাঠামোর অংশ হিসেবে ক্রীড়াঙ্গনও কিন্তু মেরামত করতে হবে, কারণ দলীয়করণের কারণে সেই ক্রীড়াঙ্গন ভেঙে পড়েছে। আজকে যে আমরা দেখছি এই টুর্নামেন্টটা ফুটবলের জন্য, সেটি কিন্তু 31 দফার সেই ধারণারই একটি বাস্তবিক প্রয়োগ হিসেবে আমরা মনে করছি। সুতরাং এই জন্য আমরা এই আয়োজককে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি আহ্বায়ক হিসেবে যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন আমিনুল হক ভাই। ওনার বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি একজন কৃতি ফুটবলার হিসেবে উনি ছিলেন। আমরা দেখেছি উনি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিএনপি জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য যেমন হাফিজউদ্দিন আহমেদ, তাই না? উনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ, যিনি একাধারে ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অত্যন্ত সফল সমন্বয়ক, উনি একজন অত্যন্ত সফল সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, সেনাবাহিনীর ভেতরেও উনি ছিলেন সফল মন্ত্রী। এবং আমরা যদি আজকে আমিনুল হক ভাইয়ের দিকে তাকাই এবং আমাদের সবার নেতা যেন হাফিজউদ্দিনের দিকে তাকাই, তবে আমরা দেখতে পারবো বিএনপি আর আওয়ামী লীগের মাঝে মূল পার্থক্যটা কোথায়। আমরা আওয়ামী লীগকে দেখি কি তাদের ওখানে বিভিন্ন সাবেক ক্রীড়াবিদ যারা রয়েছেন, যারা সেলিব্রিটি রয়েছেন, তারা বিনা ভোটে এমপি হয়, বিনা ভোটে মন্ত্রী হয়, তাদের ভোটের প্রয়োজন হয় না, জনগণের সমর্থন লাগে না, এটাই তাদের রাজনীতি। আর আমাদের যারা সাবেক ক্রীড়াবিদ, আমাদের যারা বর্ণাঢ্য নেতৃত্বে রয়েছেন, ওনারা কি করেছেন? ওনারা জেল জুলুম হামলা মামলাকে সেটাকে ধারণ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনারা বুলেটের সামনে বুক পেতে ধরেছেন, যার শিকার আমরা দেখেছি আমাদের সম্মানিত নেতা হাফিজউদ্দিন সাহেবের ক্ষেত্রে হয়েছে, আমাদের আমিনুল হক ভাইয়ের সামনে হয়েছে। ওনারা মামলার শিকার হয়েছেন, ওনারা জেলে গিয়েছেন, ওনারা একের পর এক আঘাতের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া থেকে এক বিন্দু সরে যাননি। এটি কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মূল পার্থক্য। আমরা যদি এখানে স্টেজের দিকে তাকাই, আমাদের যিনি সদস্য সচিব রয়েছেন মোস্তফা জামান ভাই, আমাদের যিনি রয়েছেন আজকের অনুষ্ঠানের পিছনে নেপথ্যে যে ক্রীড়া এবং সংস্কৃতি স্তরে কাজ করছেন আক্তার ভাই এবং অন্যান্য যেসব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধার কিন্তু শুধুমাত্র আমাদের অধিকার এবং স্বাধীনতাকে ফিরিয়ে নেয় না, তার মানে আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর প্রতিটা ক্ষেত্রে সেটাকে মেরামত করার জন্য। তার মানে কি আমাদের ক্রীড়াঙ্গনকে মেরামত করতে হবে। আমরা যদি দেখি যখন আনিমুল ভাইরা ফুটবল খেলতেন, আমরা দেখেছি তখন উনি শুধু বাংলাদেশের না, দক্ষিণ এশিয়ার এবং সম্ভবত এশিয়ার তৎকালীন শ্রেষ্ঠ গোলরক্ষক ছিলেন। ওনার সময় আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই বাংলাদেশকে আমরা মনে করতাম কি বাংলাদেশ এবং ভারত হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সেরা দুটা ফুটবল দল।
গত 16 বছরে সেটা নামতে নামতে এমন অবস্থায় হয়েছে, প্রথমে নেপাল আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, তারপর মালদ্বীপ আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, এখন ভুটান আমাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ফুটবলে। এটা অত্যন্ত হতাশাজনক একটা বিষয়। তার মানে কি বর্তমানে দক্ষিণ এশিয়ার পুরুষদের ক্ষেত্রে আমরা বাংলাদেশে মোটামুটি ভাবে সবচেয়ে খারাপ ফুটবল দল। তার মানে কি আমাদের ভিতরে মেধার ঘাটতি আছে? মেধার কোনো ঘাটতি নাই। আমাদের এখান থেকে যে সাব্বির ভাই মতন কৃতি খেলোয়াড়রা বের হয়েছেন, আমাদের অনেক কৃতি ফুটবলার রয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ মতন কৃতি ফুটবলার অনেক আগে বাংলাদেশে জন্ম নিয়েছেন। তার মানে কি সেই মেধার প্রকৃত আমাদের এখানে মূল্যায়ন হয় না। আমাদের মেধা ভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি নাই। আমাদের যখন প্রশাসনে দলীয়করণ হয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন দলীয়করণ হয়েছে, এক ব্যক্তি চিরস্থায়ী বন্দোবস্তের মতন করে থেকেছে। সুতরাং আমাদের পেশাদারিত্ব গড়ে ওঠেনি, যার কারণে ফুটবলটা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে একটি নবযাত্রা করতে চাই, যেখানে মেধা ভিত্তিক বাংলাদেশ হবে, যেখানে ফুটবলারদের মেধা থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, সে অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে। ক্রিকেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সেম জিনিস। আমাদের চোখের সামনে আফগানিস্তান অনেক উঠে গিয়েছে, কিন্তু এত টাকা ছড়াছড়ি থাকার পরও সেই ঠিক মতনই সেখানে ক্রিকেট বোর্ডটাকে নষ্ট করা হলো। সত্যিকার অর্থে কোনো মেধার প্রস্ফুটন হয়নি। আমরা দেখেছি গত বিএনপির সময় আরাফাত রহমান কোকো সাহেব কিভাবে ক্রিকেটে হাইপার পারফরমেন্স ইউনিট তৈরি করেছিলেন। সেই হাই পারফরমেন্স ইউনিটের কারণে কিন্তু আমরা বড় বড় ক্রিকেটার পেয়েছি, যাদের উপর ভিত্তি করে এখনো বাংলাদেশের ক্রিকেট টিম একটা অবস্থায় রয়েছে। নতুন কোনো খেলোয়াড় তারা তৈরি করতে পারেনি 16 বছরে। দাবার ক্ষেত্রে যদি আমরা তাকাই, দাবাতে দেখা যাবে যে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা ছিল 2001 থেকে 6 এবং তারপর আওয়ামী লীগ আসার আগে 4 জন গ্র্যান্ড মাস্টার তৈরি করেছি আমরা, কিন্তু গত 16 বছরে একজন গ্র্যান্ড মাস্টারও তৈরি হয়নি। আগে বাংলাদেশে হকি খেলা হতো বিএনপির সময়, স্কুল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হকি হতো। আমরা দেখলাম কি গত বছর আমরা 12 গোলে আওয়ামী লীগের ইন্ডিয়ার কাছে 12-0 বাংলাদেশ হারলো। 1 ডজন গোল খেয়েছে হকিতে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্রীড়াঙ্গন এভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে ভবিষ্যতে আবারও আমাদের আমিনুল ভাইয়ের মতন, আমাদের হাফিজউদ্দিন আহমেদের মতো আমাদের নেতা এবং সাব্বির ভাইয়ের মতন ফুটবলার তৈরি হবেন, যাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, যাদের মধ্যে দেশপ্রেম থাকবে। সেই গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম তৈরি করবার জন্য আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান 31 দফায় কি বলেছেন? উনি বলেছেন উনি নৈতিক শিক্ষার ব্যবস্থা করবেন, উনি ক্রীড়া শিক্ষার ব্যবস্থা করবেন। আপনারা যদি ওনার বক্তব্য দেখেন, উনি কিন্তু একটা বিষয় বলেছেন যে ক্রীড়াকে একটি পেশা হিসেবে সমগ্র বাংলাদেশে উনি ছড়িয়ে দিতে চান। এর কারণে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে শিশু পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কারিকুলামে অর্থাৎ সিলেবাসের ভিতর ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি কিংবা ইনডোর গেমস যা কিছু হোক না কেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া একটা বাধ্যতামূলক সাবজেক্ট হবে। এর মাধ্যমে কি হবে? আমাদের যারা শিশু, আমাদের যারা শিক্ষার্থী, তারা ভবিষ্যতে ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে এবং সেটাকে কেন্দ্র করে প্রত্যেকটা স্কুলে যখন একটা ফুটবল টিচারের প্রয়োজন হবে, একটা ক্রিকেট টিচারের প্রয়োজন হবে, একজন হয়তো ব্যাডমিন্টন টিচারের প্রয়োজন হবে, স্বাভাবিকভাবে আমাদের কর্মসংস্থান অনেক বাড়বে। আমরা চাই ক্রীড়াবিদকে, যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য ক্রীড়াকে একটা অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে তৈরি করতে এবং এর মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থানের প্রসার অনেক বাড়াতে। আমাদের নেতা যেমন তারেক রহমান ওনার বক্তব্যে রিসেন্টলি বলেছেন আমাদের লক্ষ্য ইউনিয়ন পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা। আমাদের যেমন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য এবং শিক্ষার সেবা বাড়বে, একইভাবে ইউনিয়ন পর্যায়ে আমরা নিশ্চিত করব ক্রিকেট, ফুটবল সহ ইনডোর ফ্যাসিলিটিতে যেন বিশেষায়িত আমরা আলাদা খেলার জায়গার ব্যবস্থা করতে পারি, আলাদা মাঠের ব্যবস্থা করতে পারি। যখন আমরা আমাদের শিশুদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের যুবকদের জন্য, আমাদের তরুণদের জন্য প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মাঠের ব্যবস্থা করতে পারবো, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা করতে পারবো। আমাদের যে ঢাকা শহরের ক্ষেত্রে থানায় থানায় বিশেষায়িত ফুটবল, ক্রিকেটের জন্য মাঠের ব্যবস্থা করতে পারবো এবং তাদের বিকাশের জন্য ব্যায়ামাগার বা জিম সহ একটা সিভিল সেন্টার তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটা থানায় আমাদের সৃজনশীলতা বিকাশের জন্য, ক্রীড়ার বিকাশের জন্য আমরা আলাদা করে একটা সেন্টার গড়ে তুলবো, আলাদাভাবে মাঠের ব্যবস্থা করব। তখনই আমরা ইনশাল্লাহ একটা মেধাভিত্তিক এবং মাদকমুক্ত বাংলাদেশ করতে পারবো। আমরা সেই প্রত্যয়ে এবং আমাদের নেতাকে ধন্যবাদ জানাতে চাই, যিনি জনাব তারেক রহমান ভবিষ্যতে মেধাবী একটা বাংলাদেশ গড়ে তোলবার জন্য যে পলিসিগুলো দিয়েছেন, আমি বিশ্বাস করি আমাদের এই ঢাকা উত্তর যেভাবে কাজ শুরু করেছে 31 দফা নিয়ে এবং আজকের এই অসাধারণ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ইনশাল্লাহ ঢাকা মহানগর উত্তর হয়ে উঠবে আমাদের দেশ মেরামতের জন্য সারা বাংলাদেশে একটি মডেল ইউনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহদি আমিন আপনাকে এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় যা বলে গেলেন তাতে তরুণ প্রজন্মের জন্য যে একটা সুন্দর বাংলাদেশ অপেক্ষা করছে সেই স্বপ্নটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। যে কথাটা আমার বেশি ভালো লেগেছে এবং যে কথাটা মনে রাখবো, এখন থেকে শুধু আমরা যারা পারফর্ম করি তারা শুধু পারফর্মই করবো না, নতুন বাংলাদেশে আমরা কিছু কথা আপনাদের সুযোগ পেলে মনেও করিয়ে দিব। ডক্টর মাহদি আমিন, আপনি বলেছেন যে বাচ্চাদের বা শিশুদের জন্য
এই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আমরা এটা মনে রাখবো, আমরা কৃতজ্ঞ, আমরা আশার বাণী শুনতে পেলাম এবং ইনশাআল্লাহ সামনে যেতে সেটা এক্সিকিউশন। বিভান, আমার এই পর্যায়ে মনে হচ্ছে আমি কেন না ছোটবেলায় ফিরে যাই, না, তুমি ছোটবেলায় ফিরে যাও না, কারণ আমি খেলাধুলা করার সুযোগ পাইনি। এখন করবা, মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। তাহলে মেয়েদের জন্য কি আমাদের মাননীয় উপদেষ্টা কোনো নতুন ঘোষণা দেবে? নারীদের জন্য কি একটা সুন্দর ভোট পরিবেশ কি আমরা পাবো? ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করো, তারপর ইনশাআল্লাহ পাবা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আমরা অনেক কথা বলেছি, আমরা তরুণ প্রজন্মের কথা বলেছি এবং একটা কথা আপনাদেরকে আরেকটিবার বলতে চাই যে এখানে যে কারণে সমবেত আমরা, জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 10 জানুয়ারি থেকে 26টি থানার মধ্যে সংগঠিত হতে যাচ্ছে সামনে। আজ আমরা চিরতরুণ একজনের কথাও বলতে চাই। তিনি ফুটবল সংগঠক, তিনি ফিফার আপিল বিভাগে ছিলেন, ডিসিপ্লিনারি কমিটিতে ছিলেন, সভাপতি ছিলেন ফুটবলের। তিনি অনেক খেলোয়াড়ি জীবন পার করেছেন অনেক দক্ষতার সাথে। একই সাথে আজকের এই দিনে দাঁড়িয়ে তাকে আমি পার্সোনালি যেভাবে ডাকতে চাই, কোনো নাম আসলে নিজেই প্রতিষ্ঠান হয়ে ওঠে। বিজয়ের মাসে আমাদের মাঝে একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম আছেন, সম্মানিত মানুষ। তিনি আজকে আমাদের প্রধান অতিথি হয়ে তিনি আমাদেরকে এই আসরকে অলঙ্কৃত করেছেন। যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেই রাজনীতি করেছেন, তিনি আমাদের প্রধান অতিথি। আজকে তাকে ডেকে নিতে চাই প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, কিন্তু তার আগে আপনাদের কাছে চাই যে তিনি যখন আসবেন আমরা তাকে দাঁড়িয়ে বিজয়ের মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে মুক্তিযোদ্ধাদের দল এবং তাদেরকে সম্মান করে সেই সম্মানটা আমরা তাকে দিতে চাই। প্লিজ ওয়েলকাম মেজর হাফিজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জোরে করতালি হবে এবং মঞ্চে আসছেন আমাদের মাননীয় প্রধান অতিথি। Thank you. Please sit down. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান এবং জিয়া আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন এদেশের অত্যন্ত কৃতি ফুটবলার, জনপ্রিয় গোলরক্ষক, সাম্প্রতিককালের রাজনৈতিক সংগঠক যারা আমিনুল হক, বিশেষ অতিথি যিনি এতক্ষণ চমৎকার বক্তব্য দিলেন ডক্টর মাহাদি, ফুটবল স্টার সৈয়দ রুম্মন বিন ওয়ালি কপিল, ঢাকা উত্তরের বিভিন্ন থানার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত ক্রীড়াবিদ বৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিএনপি অনেক কিছুই শুরু করেছে, প্রবর্তন করেছে বাংলাদেশে। জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি, তিনি অনেক কিছু বাংলাদেশে শুরু করেছেন। আজকে নতুন একটা জিনিস বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন করে নাই, যেটা বিএনপি করেছে। রাজনৈতিক দল মানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট মারামারি, অফিস ভাঙা, এইসব নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে পরিবেশকে বিষিয়ে তুলেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এতে প্রধান ভূমিকা পালন করেছে স্বৈরাচারের দল আওয়ামী লীগ, আমরা সবাই সেটি জানি। আমরা এই পরিবেশকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করতে চাই। ক্রীড়া সাংস্কৃতিক জগতে শুভতার বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এবং এই যে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা এত সুন্দরভাবে ওপেনিং সেরেমনি হলো, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত হয়েছি। এবং এ ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যারা চেনে তারা জানে আমি কোনোদিন 80 বছর বয়স হয়েছে কোনোদিন কাউকে তোষামত করিনি। রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে চিনিও না, বেগম জিয়াকে খালি চিনি, উনি রাজনীতিতে আসার অনেক আগে থেকেই। আমার রাজনৈতিক যোগাযোগ শুধু আমার এলাকা, আমার বাড়ি ভোলা, যেখানে আমিনুলের বাড়ি,
সেইখানে দুটি থানা নিয়ে আমার যত রাজনৈতিক কর্মকাণ্ড। আর বাকি দলের যাই হোক যোগ্যতা না থাকলেও উচ্চ পর্যায়ে আছে, কিছু কিছু রাজনীতি করি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের অনেক পরিবর্তন আনার প্রয়োজন। বিশেষ করে এই যে বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সংস্কার করা প্রকৃতপক্ষে একটা কঠিন কাজ। এই কাজটি যদি জনগণ সমর্থন দেয়, বিএনপিকেই করতে হবে। যার সূচনা হচ্ছে এই ধরনের ক্রিয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। সেদিন চমৎকার একটি কনসার্ট হয়ে গেল। আগামী 1 মাস হয়তো আপনাদের এই ফুটবল প্রতিযোগিতায় ঢাকা শহরের লোককে মাতিয়ে রাখবে এই আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন। রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি থাকার পর 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নাই, এইরকম লোক জিয়াউর রহমান ছাড়া আজকে আছে বাংলাদেশে। সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আরেকটি জিনিস কেউ জানে না যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম। তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে। পাকিস্তান মিলিটারি একাডেমির 2টা দল হলো, বিকালবেলা ফুটবল খেলা। আমি জুনিয়র ক্যাডেট, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম। সেজন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের। তো মাঠে গেলাম, ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট, সাদা স্পোর্টস গেঞ্জি, চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে 2 টিমকে ডাকলেন। আমি একটা দলের অধিনায়ক হিসাবে গেলাম, তার সঙ্গে হ্যান্ডশেক করে অ্যাটেনশন হয়ে দাঁড়ায় রইলাম। তিনি বললেন, আই এম মেজর জিয়া। আমাকে, হ্যাভ ইউ প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি টিম? উনি আমাকে জিজ্ঞেস করছেন আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা। তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ, যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটারই উত্তর দিতে হয়। আমি চিন্তা করলাম, আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে 3 বছর ধরে খেলছি, ইরানে তুরস্কে খেলে এসেছি, বেশি কথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে। আমি অ্যাটেনশনে বললাম, ইয়েস স্যার, আই প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি। বাকি জাতীয় দলের কথা, আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না। উনি বললেন, মাই টিম ইজ দি চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নের টিম। তিনি বললেন, এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম, যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউল গো অ্যান্ড জয়েন দিস টিম। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। মিলিটারি একাডেমিতে যারা প্রশিক্ষক, তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে সবসময়। এটা ওইটা পান থেকে চুন কষলি, কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়। অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন। তা আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বললো এবং খেলাধুলার কথা বলছে, মুগ্ধ হয়ে গেলাম। তো খেলা শেষ হলো। খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল। এবং যথাসময় ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল। একাডেমিতে আরো 2-1 দিন তার সাথে খেলেছি। তার সাথে সর্বশেষ খেলা 1976 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর মধ্যে 2টি টিম অর্গানাইজ করা হলো। একটা টিম অফিসারদের টিম, আর একটা টিম অন্যান্য সৈনিকদের টিম। তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান, তিনি এক টিমের অধিনায়ক, আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন। আমরা 11 জনের যে টিম, আর একটা দিকে সৈনিকদের টিম। 1.5 ঘন্টা খেলা হলো, 0-0 গোলে খেলাটি ড্র হলো। এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী। বক্সিং এ উনি যখন ক্যাডেট ছিলেন 1953 সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে, তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন।
ফুটবলার ভালো ছিলেন মোটামুটি, ওদিনও খেলা দেখলাম, সেনাবাহিনী প্রধান ফুটবল খেলতেছে অ্যান্ড হি ওয়াজ কোয়াইট ফিট। এইসব গল্প কি আপনার ভালো লাগে না? শেষ করে দেবো। বাঙালির অসুবিধা হলে কথা না বলে থাকতে পারে না। বাট এনিওয়ে, আমি 2-3 মিনিটের মধ্যেই শেষ করবো। তো আমি আমিনুলকে বলছি যে বক্তৃতার পর্ব আগে রাখো, বাঙালি 1 ঘন্টা এক চেয়ারে বসে থাকতে পারবে না, তখনই নানান কথাবার্তা বলবে, তো আমরা বক্তৃতার পর্ব আগেই শেষ করে দিই। তো আমি যে কথা বলবো বাংলাদেশে কেউ বলতে পারবে না। তার একটা কারণ হলো আমার বয়স 80 বছর পেরিয়ে গিয়েছে। আমি যেমন জিয়ার অধীনে যুদ্ধ করেছি 71 সালে, তিনি আমাকে বীর শ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করেছিলেন, যে কোনো কারণে হোক সেটা আমাকে দেওয়া হয়নি। এবং দেশ স্বাধীন হওয়ার পর 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, 1.5 বছর। সেই সময় তাকে কাছের থেকে দেখেছি। আর্মি হেডকোয়ার্টারে তিনি যখন উপপ্রধান, তখন আমি তার পিএস ছিলাম, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের, সেনা সদর দপ্তরে। অত্যন্ত কাছে থেকে দেখেছি। তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, কোনো অহংকার তার ছিল না, আর স্বজনপ্রীতি কোনোদিন তাকে স্পর্শ করে নাই। এই ধরনের গুণাবলী বাংলাদেশে যিনি রাষ্ট্র চালাবেন, এই ধরনের একজন রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। আমি আশা করি আগামী দিনে বিএনপি যদি, জনগণ যদি বিএনপিকে বেছে নেয়, আমরা যেন জিয়াউর রহমানের এই আদর্শকে ধারণ করতে পারি। ফুটবল সম্বন্ধে 2-1টা কথা বলি। আমরা তো ফুটবলের অনুষ্ঠানও পাই না, ডাকেও না আমাদেরকে। 7 বছর এক নাগারে ফুটবল ফেডারেশন ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। ফুটবল ফেডারেশন থেকে আমি পদত্যাগ করে চলে আসছি, আমাকে সরায় নাই কোনো সরকার। আমি দেখলাম যে এখানে খেলার পরিবেশ নাই, আমার সাথে সব পলিটিশিয়ানদের দিছে এই কমিটিতে, তো এদের নিয়ে আমি কি ফুটবল খেলা যাবো? আমি তো 17 বছর ঢাকা স্টেডিয়াম ফুটবল খেলেছি, চ্যাম্পিয়ন দল মোহামেডান স্পোর্টিং এ অধিনায়ক ছিল, এই দলেই 12 বছর খেলেছি। এবং খেলার কি পরিবেশ ছিল পাকিস্তানে আমলে, ইতিহাসের 2-1টা কথা বলি যাতে আপনারাও বলতে পারেন আর এই দল আওয়ামী লীগকেও চিনতে পারেন। এটা হলো পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দেই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো 72 সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্বলজোর গাজী গোলাম মোস্তফা। এরা কোনোদিন স্টেডিয়ামে দেখিনি। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো। প্রথম জাতীয় দল কিভাবে গঠন হলো? 1970 সালে পাকিস্তানের যে লাস্ট জাতীয় দল, সেখানে 3 জন বাঙালি ছিল, আমি, জাকারিয়া পিন্টু এবং গোলরক্ষক নুরুন নবী। ইরানে আমরা শেষবার খেলতে গেলাম জাতীয় দলে। আমি এই দলের সহ অধিনায়ক ছিলাম। অধিনায়ক আহত হওয়ার পর পরের 2টা ম্যাচে আমি অধিনায়ক ছিলাম। 3 জন মাত্র বাঙালি খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে। এর আগের বছর 67 সালে 1 জন মাত্র বাঙালি ছিল পাকিস্তান জাতীয় দলে। আমরা এশিয়ান কাপ খেলার জন্য রেঙ্গুনে গেলাম। সেই 1 জন বাঙালি খেলোয়াড় ঘটনাচক্রে আমিই ছিলাম। এখন এই 3-4 জন আমরা মাত্র বাঙালি সুযোগ পেয়েছি। 73 সালে তো দেশ স্বাধীন, সবাই তো বাঙালি। প্রথম লিগ খেলা শুরু হয়ে গেল না, 72 সালে প্রথম খেলাটা কিভাবে হলো? লিগ খেলা শুরু হয়ে গেল, কয়েকটা ম্যাচ যাওয়ার পরে, ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা নিয়ে চালায়, তখন স্পোর্টসের যে কর্মকর্তা, তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশে প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না। 73 সাল বাংলাদেশ জাতীয় দল মারদেকাতে যাবে। প্রথম 2 খেলায় আমি 7 গোল দিলাম। প্রথম খেলায় চ্যাম্পিয়ন টিম ছিল বিজেএমসি, ওই বছরের বিজেএমসিকে 1 গোল দিলাম। পরের খেলা ফায়ার সার্ভিস, এক সময় প্রথম জীবনে আমার টিম ছিল এক সময়, তাদেরকে দিলাম 6 গোল। 2 খেলায় 7 গোল দেওয়ার পর 40 জন প্লেয়ারকে ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে, আমাকে ডাকাই হলো না। কি অপরাধ আমার? অপরাধ হলো আমার বাবা জাসদ করে। আমার বাবা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, এমএনএ ছিলেন জাতীয় পরিষদের। তিনি পেশায় ডাক্তার ছিলেন, বরিশাল শহরে প্র্যাকটিস করতেন।
আর এলাকায় ভোটের সময় বলাই গিয়ে দাঁড়ালে ওনাকে 3 বার নির্বাচিত করেছে। কিন্তু এই যে জাসদ থেকে দাঁড়িয়েছেন না, শেখ মুজিবুর রহমান আমার পিতার বিরুদ্ধে ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন 1973 সালে। তারপরে কি হলো, যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হয় ওদিন আমার পিতাকে হাইজ্যাক করে 40 মাইল দূরে এক গ্রামে নিয়ে রাখা হলো। পরের দিন আবার ফিরে নেওয়া হলো। একজন মাত্র মনোনয়নপত্র জমা দিতে পেরেছে, জনাব শেখ মুজিবুর রহমান। তিনি আনকন্টেস্টেড জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই অপরাধে তার পুত্র মেজর হাফিজউদ্দিন আহমদকে, যিনি 7 গোল দিয়েছেন ঢাকা লিগে, তাকে ডাকাই হলো না জাতীয় দলের জন্য। অথচ পাকিস্তানের শেষ ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি ইরানের মাঠে। এই কথাটা এই জন্য বললাম, অনেক বয়স হয়ে গেছে, বেশি দিন হয়তো বাঁচবো না। ক্রীড়ামন্ত্রী জনগণের অন্তত জানা উচিত কি হয়েছে, আগে কিভাবে পাকিস্তানি আমলে খেলাধুলা চলতো, আর এই যে গাজী গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগ গং কিভাবে দেশে ক্রীড়াঙ্গনকে নষ্ট করা হয়েছে। আমি শিওর আপনারা অনেকেই জানতেন না। কেন অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ভাই আপনি জাতীয় দলে, পাকিস্তানের জাতীয় দলে ছিলেন, তো বাংলাদেশের জাতীয় দলে আপনাকে নেয় নেই কেন? আমি আর এসব কথা বলিনি। আর একটা কথা হলো, ওই সময় আমি সামরিক বাহিনীর সদস্য ছিলাম, যার জন্য এরকম প্রেস কনফারেন্স করে তো করতে পারতাম না, এখন যেটা বলতে পারতেছি। বাট এই দেশ আমরা সৃষ্টি করেছি, যুদ্ধে আহত হয়েছি, অথচ জাতীয় দলে খেলার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় দল, এটা তো যাই হোক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার জন্য অনেক গর্বের হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম বাংলাদেশ জাতীয় দল মাদ্রাকা গিয়ে 6-7 গোল খেয়ে এসেছে, সেটা অন্য কথা। বাট এই দলে একজন সদস্য হলে যে দেশকে আমরা সৃষ্টি করেছি, রক্ত দিয়েছি, সেটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা হতে পারত। খেলাধুলা কেমন হতো তখন? ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নামগন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো, এখন উল্টাটা হচ্ছে। তো যাই হোক, লিগ খেলা শুরু হলো। প্রথমেই ট্রান্সফার ক্লিয়ারেন্সের সময় একটা বড় ক্লাব, আবাহনী ক্লাব, এটা আওয়ামী লীগের টিম। শেখ প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল তিনি এই দল চালান। তিনি তার দল ঠিক করলেন, বিভিন্ন দলে এই ভালো প্লেয়ার আছে, তাদেরকে বললেন তোমরা সবাই এসে মোহামেডান খেলবা। আমাদের দল থেকে 2 জন সেরা খেলোয়াড়কে বাধ্য হয়ে তারা খেলতে হলো আবাহনী ক্লাবে। আমাদের টিম অনেক দুর্বল হয়ে গেল। এটা হলো 72 এবং 73 সালের কথা। 73 সালে আবাহনী মোহামেডান খেলা। আপনারা কি আগ্রহী আছেন শোনার জন্য? আবাহনী মোহামেডান খেলা স্টেডিয়াম যেরকম পূর্ণ হয়, এখনকার মতো না। প্রথম দিকে আবাহনী মোহামেডান খেলার স্টেডিয়ামে জোয়ার হতো, টিকিট পাওয়া যেত না। মাঠের মধ্যে থাকতো 40,000, বাইরেও থাকতো আরো 30,000 লোক। মোহামেডান আবাহনী খেলা, আমি ভালো না খেলেও একটা গোল দিলাম। ওই ম্যাচ চলছে, খেলা শেষ হওয়ার 20 মিনিট বাকি। 1 গোলে জিতছে মোহামেডান ক্লাব। আর 20 মিনিট পরে খেলা শেষ হবে। মাঝখান থেকে একটা প্লেয়ার, আবাহনী প্লেয়ার, বলটা আবাহনীর বেঞ্চের যে সাইডে কিছু কর্মকর্তা বা অন্যান্য থাকতো, এদের কারো পকেটে পিস্তল থাকতো, কারো কাছে ছুরি থাকতো, মাস্তান টাইপের। বলটা ওদের কাছে দিয়ে দেওয়া হলো। এক মাস্তান বলটাকে ফুটা করে দিল। তারপরে সবাই অবাক হয়ে গেল, সব চুপচাপ, রেফারিও ভয় কিছু বলে না। পরে মোহামেডানের টেন্ট থেকে ওখান থেকে একটা বল দেওয়া হলো। খেলা শুরু হলো 1 মিনিট, আর পরে আবার বলটা আবার ওই আগের বেঞ্চে দেওয়া হলো। আর ওই ছুরিওয়ালা ব্যক্তি আবার বলটাকে, দ্বিতীয় বলটাকে ফুটা করে দিল। তারপরে বোঝা গেল যে খেলতে দেবে না। 2 টিম মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। তখন স্টেডিয়ামে ফ্লাড লাইট ছিল না। ধীরে ধীরে 20 মিনিট পর আস্তে আস্তে সূর্য অস্ত গেল, অন্ধকার নেমে এলো। রেফারি হুইসেল বাজিয়ে খেলাটিকে অ্যাবান্ডন, পরিত্যক্ত ঘোষণা করে দিলেন। আমরা 1 গোলে এগিয়েছিলাম তখন, এবং বোর্ড সিদ্ধান্ত নিল, লিগ কমিটি, যে খেলাটি আবার রিপ্লে হবে। আমরা সবাই অপমানিত ছিলাম, এবং মোহামেডান স্পোর্টিং পরে আর ওই মাঠে হাজির হয় নাই, এবং ওয়াকওভার দেওয়া হলো। আবাহনী মোহামেডান খেলার মধ্যে দেখবেন যে একটাই মাত্র ওয়াকওভার দিয়েছে চ্যাম্পিয়ন দল মোহামেডান, তার প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগ আমলে গাজী গোলাম মোস্তফা, শেখ হাসিনা, অমুক শেখ, এই সেই এদের আমলে খেলার এই ছিল পরিবেশ। মোহামেডান আবাহনী খেলায় 40,000 দর্শক মাঠে বসে দেখছে, যে খেলা নাই, 20 মিনিট ধরে বসে আছে, কখন আলোর স্বল্পতা আসবে, কখন অন্ধকার হয়ে যাবে এবং রেফারি এটাকে অ্যাবান্ডন ঘোষণা করবেন। আমার এই কথা আপনাদের অনেকের কাছে কল্পকাহিনীর মতো মনে হচ্ছে,
বাট আমি তো এখনো জীবিত আছি, আমি ওই দলে খেলোয়াড় ছিলাম, মাঠের মধ্যে বসা ছিলাম। এইভাবে তারা খেলাধুলাকে নষ্ট করেছেন। তো এদের আমলে আর খেলাধুলা কি হবে? পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করেছি। ইভেন আমি যখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকার মাঠে মালদ্বীপ আর বাংলাদেশ খেলা 8 গোল দিয়েছে আমার টিম তাদেরকে, 8-0। আর এখন 1 গোলও দিতে পারে না। কেন দিতে পারে না? ক্ষমতায় আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এরা তো খেলাধুলা করার জন্য নাই। আমিনুল একটা বিপ্লবী ঘোষণা দিয়েছে কিন্তু, যে আমরা স্পোর্টসকে পলিটিক্সের বাইরে রাখবো। এটা একমাত্র বিএনপি করতে পারবে, আর কোনো দল করতে পারবে না। আমরা খেলাধুলাকে উন্মুক্ত করে দেব জনসাধারণের জন্য। আমি আশা করব যে আমরা এইসব প্রতিশ্রুতিগুলো পালন করতে পারবো। খেলাধুলার পরিবেশ এখন নাই। কি পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসেছি। আর একটা চিটিং এর গল্প বলি আপনাদেরকে। ক্রিকেট খেলা হবে, আইসিসি কোনো একটা ট্রফির খেলা হবে, তো তখন বিএনপি আন্দোলনে আছে, তখন আওয়ামী লীগের সরকার, তারা অস্থির হয়ে গেল যে বিএনপি তো হরতাল দিবে ওই দিন, তো খেলা টেলা দিতে পারবে না। তো তারা বেগম খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করলো যে জিয়াউর রহমান সাহেব তো খুব খেলাধুলার ভক্ত ছিলেন, আমরা যাতে খেলাটা করতে পারি সেটা একটু আপনি ব্যবস্থা করে দেন। তিনি আমাকে এবং সাদেক হোসেন খোকাকে বললেন যে ক্রীড়ামন্ত্রী আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্টেডিয়ামে যে একটু এই আইসিসি ক্রিকেট খেলার জন্য, পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বলেন যে হ্যাঁ খেলা হোক। কত বড় মনের লোক। আমি গেলাম, সাদেক হোসেন খোকা বলে হাফিজ ভাই আপনি জানেন, খোকা আমার জয়েন্ট সেক্রেটারি ছিল আমি যখন ফুটবল ফেডারেশন ছিলাম, বলে হাফিজ ভাই আমি এগুলা চেহারা দেখতে যাবো না, আপনি যান। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাকে খুব চা নাস্তা অনেক কিছু খাওয়ালো। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দেই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহা হাজি অনেক তদবির করে, হাফিজ ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখেছি কত হয়ে গেছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে এই খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, বাট সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ আয়োজক হিসাবে এই একটা টুর্নামেন্ট করতে পারে নাই। আমি বললাম ঠিক আছে, আমি স্পোর্টসম্যান হিসাবে আপনাদের কাছে আসছি, তো ঠিক আছে আমরা আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব, তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে, ওরা মহা খুশি এই যে খেলা করতে পারবে, যে এটা বলে হ্যাঁ নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা দাওয়াত করে আনবো, উনি সেমিফাইনালে প্রধান অতিথি থাকবেন, এই সেই তাকে সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে আমরা ওই দিন কোনো হরতাল দেবো না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না, তো আশা করি দেশের সাথে আমরা খেলাটাকে ভালোভাবে চলতে দেবো। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নেই, আমাকেও ডাকে নেই, বেগম জিয়াকেও ডাকে নেই, কাউকে ডাকে নেই। টুর্নামেন্ট শেষ করলো এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি সেই প্রতিশ্রুতি পালন করবো, সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশে। তো আমি এতক্ষণে যে 10 মিনিট যা বললাম এটা হলো আপনারা এই লোকগুলোকে চেনেন। আমি 6 বার এমপি হয়েছি। গত নির্বাচনে ওইখানে গেলাম, লঞ্চ উঠবো, সদরঘাট থেকে লঞ্চ উঠি, লঞ্চে ভেঙে দিল, যেতে পারলাম না ওদিন। আমি পরদিন সিইসি কে ফোন করলাম যে কি ব্যাপার, আমি প্রার্থী যেতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ এসকর্ট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমার বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখলো, আর বাড়িতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারের এমপি ঘর থেকে বেরোতে পারে না, ইলেকশনের দিনও বেরোতে পারেনি, এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিটি অ্যাক্টে। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দিই নাই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে, গজব পোষা। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্বিনীত লুটেরা মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসতে পারে। দিস ইজ আওয়ার সোল অ্যাম্বিশন। অনেক কথা বললাম, আমি সাধারণত এত বক্তৃতা দেই না, আর কোনো বানানো কথা নেই, যা বলেছি 100% ট্রুথ। আমি নিজে তার সাক্ষী, নিজে বসা। বাবার রাজনৈতিক দল দেখে
মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 7 গোল দেওয়ার পরও জাতীয় দলে আমাদেরকে ডাকে নেই। অনেক ক্ষোভ আমার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক আছে, নেভার মাইন্ড, চলছে। আল্লাহ তো সম্মান দিয়েছে অনেক, সুতরাং আল্লাহর উপরই সবকিছু ছেড়ে দিয়েছি। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় ওয়ালি সাব্বির এখানে আসছেন, এরা আমাদের খেলাও দেখে নাই, পাকিস্তানে আমলে হয়তো জন্ম হয় না এদের। আমিনুল্লাহ সবাই ইয়ং, বয়স বেশি, সিনিয়র সিটিজেন হিসাবে কিছু কথা বললাম আপনাদেরকে, যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি চাই বাংলাদেশে খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, একটা স্বাধীন দেশ আমরা সৃষ্টি করে দিয়েছি, আরেকবার আল্লাহর রহমতে আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। আমরা চাই এদেশে প্রত্যেকটা মানুষ নির্ভয় চলুক রাজপথে, যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, বিএনপিকে দিতে হবে এমন কোনো কথা নেই। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর 2 বছর 3 বছর করতেছেন? এগুলা করেন না। জনগণের উপরে আস্থা রাখেন। এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। বিএনপি দোষ থাকলে তারাই তো বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে চান না। সুতরাং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখান। একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনাদেরকে আবার অনুরোধ জানালাম। আর আজকে চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমিনুল এবং অন্যান্যরা, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আপনাদেরকেও ধন্যবাদ মনোযোগ সহকারে। আসলে এটা বক্তব্য ছিল না, ইতিহাস ছিল, এবং আজকে সবচেয়ে অর্থবহ সময় বোধহয় আমরা এখনই কাটালাম। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর ট্রফি ও জার্সি উন্মোচন আজকের আয়োজন, এই অনুষ্ঠান। তো শুধুমাত্র ট্রফি জার্সি না, একটা ইভেন্টের বা একটা টুর্নামেন্টের তো সেটার সাথে সংস্কৃতি অনেক বেশি জড়িত, সেখানে থিম সং থাকে। আমাদের আনন্দের খবর হচ্ছে যে জবিন, তুমি বলো। আনন্দের খবরটা হচ্ছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর সং আছে, যে গানের সুরে, গানের তালে আসলে মাঠে খেলার লড়াইটা হবে। তো এই পর্যায়ে আমরা থিম সংটা শুনতে চাই। আমরা থিম সং শুনবো, তবে আমরা একটুখানি ডিফারেন্ট ভাবে জিনিসটাকে ডিজাইন করেছি। সবসময় রেকর্ডিং ভার্সন শুনি আমরা, এবং সেটা শুনতেই অভ্যস্ত। আজকে বরং একটা নতুন যাত্রা হোক, রেকর্ডিং ভার্সনটা আমরা মাঠ থেকে শুনি, টুর্নামেন্ট যখন শুরু হবে তখন শুনি। আজ আমরা একটা খালি গলায় শুনি, কি বলেন? অনেক সময় শিল্পীদেরকে শুনি তারা খালি গলায় আমাদেরকে সম্বোধিত করতে পারেন না, আকৃষ্ট করতে পারেন না। আজকে আপনাদেরকে নিয়ে আমরা একটা ডিফারেন্ট প্র্যাকটিস স্টার্ট করি। নতুন বাংলাদেশ, সবকিছু নতুন হোক। থিম সংটা আজকে আমরা খালি গলায় শুনবো, একটু জোরে শুনতে চাই, খালি গলায় শুনবো। ওকে, আমরা এখন জিয়া রাজ তার কাছ থেকে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই ট্রফি ও জার্সি আনভেইলিং অনুষ্ঠানের এই টুর্নামেন্টের থিম সংটি খালি গলায় শুনে নিচ্ছি। থ্যাংক ইউ। গানটা মনে হচ্ছে দারুণ হবে, আর টুর্নামেন্টের নামের সাথে শিল্পীর নামেরও মিল আছে। একটা করতালি হয়ে যাক এই মুহূর্তে। গান পরিবেশন করে শোনাবেন সঙ্গীত শিল্পী জিয়া, জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর থিম সং। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025, এত বড় একটা ইভেন্টে আমাকে এই সুযোগটা এইভাবে করে দেওয়া, আমি আসলে এত বড় একটা ইভেন্টের যোগ্যই না মনে করি না। তারপরেও ধন্যবাদ এই গানের এই থিম সং এর দায়িত্বটা আমাকে দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই আর লালনকে। আমি আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের লিভিং লিজেন্ড শ্রদ্ধেয় প্রধান অতিথি মেজর হাফিজুদ্দিন সাহেবের এত সুন্দর কথা শুনলাম। আমাদের বিশেষ অতিথি মাহাদি আমিন স্যারের কথা শুনলাম, এবং
আর আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের লিভিং লিজেন্ড তার বক্তব্য শুনলাম। তিনি বেঁচে আছেন 80 বছর, আল্লাহ পাক তাকে আরো 100 বছর 1000 বছর বাঁচিয়ে রাখুন। 80 বছর অনেক বড় ব্যাপার। তার কাছ থেকে আমরা যে জীবন্ত কথাগুলো শুনলাম, এটা আমাদের অনেক সৌভাগ্য। তা আমি কথা বাড়াবো না, এত বড় একটা ইসের মধ্যে ইনশাল্লাহ আমরা গানে যাই। আচ্ছা, আমি খালি গলায় শোনাচ্ছি যে আমরা কম্পোজিশনে যাবো গানটা। এই সাউন্ডটা ভালো আছে এটাতে। আচ্ছা, যেহেতু আমরা গানটা কম্পোজিশনে যাচ্ছি, তাহলে খালি গলায় আপাতত শোনাচ্ছি সবাইকে। ধন্যবাদ। এটা আমাকে লিখতে সাহায্য করেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই, আমার ছোট ভাই লালন। ধন্যবাদ সবাইকে। ক্ষমা প্রার্থী, আমি শুরু করছি। চলো বাংলাদেশ নতুন করে তারুণ্যকে জাগাই, সুস্থ সমাজ গড়ব মোরা, চলো খেলার মাঠে হারাই। গোল 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 উল্লাসে ভরা শত দল, গোল 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 দুরন্ত বাংলা খেলবে এবার ফুটবল। গোল 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 উল্লাসে ভরা শত দল, গোল 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 দুরন্ত বাংলা খেলবে এবার ফুটবল। গোল 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 জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। জিয়া মানে একটি দেশ, জিয়া মানে প্রথম বাংলাদেশ, আদর্শ চেতনার দুর্বার রাষ্ট্র, জিয়া মানে গর্বিত বাংলাদেশ। গোল 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 জাগো বাংলাদেশ শহীদ জিয়ার নামে। গোল 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 জাগো বাংলাদেশ খেলবো এবার লাল সবুজের গানে। গোল 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 উল্লাসে ভরা শত দল, গোল 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 দুরন্ত বাংলা খেলবে এবার ফুটবল। ধন্যবাদ সবাইকে। খালি গলায় ক্ষমা প্রার্থী সবার কাছে। থ্যাংক ইউ। থিম সংটি শুনে নিলাম। মাঠে নিশ্চয়ই এটা রেকর্ডেড ভার্সন শুনবো এবং গানটা জনপ্রিয়তা লাভ করবে সে প্রত্যাশাও রাখছি। আমরা বেশ অনেকটা সময় পার করেছি, নিশ্চয়ই অনেকের ব্যস্ততাও রয়েছে। তবে এই মুহূর্তে যে কাজটি করতে চাই, সব দলগুলো সম্পর্কে জানলাম। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এ যে 26টি থানা অংশগ্রহণ করবে, তারা এবার কে কোন গ্রুপে লড়বে সেই ড্র অনুষ্ঠানটি, কে কোন গ্রুপে লড়বে সেই ড্র অনুষ্ঠানটি এখন আমরা সেই অনুষ্ঠানে যাব এবং নির্ধারণ করব বা দেখব ভাগ্যের খেলায় কে আসলে গ্রুপ পর্বে কার বিপরীতে লড়বে। আপনারা সবাই তৈরি? আপনারা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, এবার আমরা সেই আপনারা অনুমতি দিলে, সভাপতি অনুমতি দিলে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি। আমরা দেখতে পাচ্ছি, আমি একটু এখানে হেঁটেই কথা বলি। আমরা স্ক্রিনে একটু গ্রুপ টেবিলটা দেখতে চাই। এলইডিতে গ্রুপের টেবিলটা দেখি। এক্স্যাক্টলি, ওকে ফাইন। আমরা রিভিউতে দেখতেই পাচ্ছি এবং অলরেডি সবাই জানি যে 8টি গ্রুপে 26টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর
মঞ্চে লড়বে, কে কোন দলে, কে কোন গ্রুপে হয়ে কোন দলের বিপরীতে লড়বে সেটাই এই মুহূর্তে জানার পালা। এই মুহূর্তে ইভান ড্র করতে চাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে 8টি গ্রুপ আছে। এ আর বি গ্রুপে 4টি করে দল খেলবে। বাকি সবগুলো গ্রুপে 3টি করে দল থাকবে। একটু নিয়মটাও বলে দেই। প্রথমে যে দলটির নাম উঠবে তারা গ্রুপ এর 1 নম্বর দল হবে। তারপর যে দলটির নাম উঠবে তারা গ্রুপ বি এর 1 নম্বর দল হবে। এভাবে যখন প্রত্যেকটা গ্রুপের 1 নম্বর দলগুলো শেষ হয়ে যাবে, তারপর যে নামগুলো উঠবে সেগুলো 2 নম্বর দল। এভাবে করে আমরা পর্বটি কমপ্লিট করব। আমরা যে দুটি দল থাকবে সেই দুটি দল গ্রুপ এ এবং বি তে 4 নম্বর দল হিসেবে যোগ করবে। গুড লাক। আমরা স্টার্ট করি। মাননীয় সভাপতি, আমরা আহ্বান করছি প্রথম দলটির নাম ওঠানোর জন্য সম্মানিত প্রধান অতিথি মেজর হাফিজউদ্দিন আহমেদ বিক্রম। আপনার হাত থেকে আমরা প্রথম দলটির নাম একটু দেখতে চাই। দেখা যাক গ্রুপ এ তে প্রথমেই কার নামটা উঠছে। এখন পর্যন্ত নিজেদের মধ্যে মিল থাকলেও একটু পরেই রেশারেশিটা আসলে শুরু হয়ে যাবে, কারণ জানা যাবে যে ওকে আজকে পল্লবী থানা, পল্লবী থানা গ্রুপের 1 নম্বর দল। গুজরাট। আচ্ছা, আমাদের মঞ্চে সম্মানিত অতিথি যারা আছেন তাদের এবার ফ্লোর ছেড়ে দিচ্ছি। তারা আমাদেরকে একটি করে দলের নাম জানিয়ে দিবেন এবং সকলকে অনুরোধ করবো এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। সম্মানিত সভাপতি, ফ্লোর ইজ ইয়োর্স। পরবর্তী দলটি কারা? আমরা পরবর্তী নামটি তুলছি। গ্রুপ বি এর 1 নম্বর দল রামপুরা থানা। রামপুরা থানা জোরে জোরে একটি হাততালি রামপুরা থানার জন্য। রামপুরা থানা গ্রুপ বি এর 1 নম্বর দল। এবার দেখে রামপুরা থানা গ্রুপ বি 1 নম্বর দল। দেখে নেই গ্রুপ সি এর 1 নম্বর দলটি কারা। আমাদের পরবর্তী গেস করেন কে হতে পারে? হ্যাঁ, ক্যান্টনমেন্ট থানা। ক্যান্টনমেন্ট থানা গ্রুপ সি এর 1 নম্বর দল। এবার গ্রুপ ডি এর 1 নম্বর দল কারা একটু দেখে নেই। এটা খুলতেছে না কেন জানি। তেজগাঁও থানা, তেজগাঁও। অভিনন্দন তেজগাঁও। 1 নম্বর দল। পরবর্তী গ্রুপের 1 নম্বর দলটি কারা? আপনারা সবাই নোট নিয়ে নেবেন কিন্তু এখনই কাদের সাথে খেলতে হচ্ছে। আমাদের যে উপস্থাপক তিনি বললেন কাগজ কলম নিয়ে বসেন, কে কোন গ্রুপে আছে, কার দল কিভাবে শক্তিশালী করবেন এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলেন। ভাটারা থানা। ভাটারা কোথায়? আচ্ছা আচ্ছা, ভাটারা আছে। গ্রুপ ই এর 1 নম্বর দল ভাটারা থানা। গুড লাক। মাঠে দেখা হবে। এবারে দেখার পালা গ্রুপ এফ এর 1 নম্বর দলকে নির্বাচিত হচ্ছে। কে হতে পারেন গ্রুপ এফ 1 নম্বর? বলেন। বিমানবন্দর থানা। বিমানবন্দর কোথায়? বিমানবন্দর থানা। বিমানবন্দর থানা। এবার পরবর্তী গ্রুপের 1 নম্বর দলটি কারা একটু দেখে নেই। আচ্ছা, আমরা একটু চেয়ার আপ শুনতে চাই প্রত্যেকটা দলের নাম ঘোষণার পর। ভাষানটেক থানা। আমরা আর পরবর্তী গ্রুপের প্রথম দলটি কারা এখনই জেনে নিব। শিল্পাঞ্চল থানা। শিল্পাঞ্চল থানা। গুড লাক। আমরা প্রত্যেকটা গ্রুপের একটি করে দল পেয়ে গেছি। জোরে একটি করতালি। সবার কাছ থেকে তালি চাই। এবার দেখবো এখন শুরু হচ্ছে কে কার সাথে লড়বে। অন্যান্য দলগুলোর নাম জানতে শুরু করব। দক্ষিণখান থানা। দক্ষিণখান তারা খাওয়া নিয়ে ব্যস্ত বেশি।
দক্ষিণখান থানা, আপনারা গ্রুপ এ 2 নম্বর দল, আপনাদের সাথে পল্লবী থানার মোকাবেলা হবে। এখন থেকে খেয়ে দিয়ে এনার্জি দিচ্ছে তারা। পল্লবী কিন্তু অনেক শক্তিশালী দল হবে। শাহালি থানা, শাহালি থানা গ্রুপ বি এর 2 নম্বর দল। আদাবর থানা, আদাবর কোথায়? আদালত থানা গুজরাট গ্রুপ সি এর 2 নম্বর দল। বাড্ডা থানা, বাড্ডা থানা কোথায়? এই যে বাড্ডা থানা। গ্রুপ ডি এর 2 নম্বর দল বাড্ডা থানা। সবাই একটু অবশ্য স্ন্যাক্স নিয়ে ব্যস্ত, ঠিক আছে? এর মধ্যে আমরা যতটুকু আসলে ক্লিয়ার করতে পারি। কাফরুল থানা, কাফরুল কোথায়?